আজকে আমরা চলে এসেছি মাধ্যমিক গণিতের ক্লাসে। আমরা গতদিন গণিতের ক্লাসে তোমাদের যে গণিত প্রকাশ বইটি রয়েছে সেখানে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ তোমাদের দ্বিতীয় অধ্যায় ছিল সরল সুদ কষা। সেই সরল সুদ কষার সমস্ত অঙ্কগুলো আমরা গতদিনকে করেছিলাম, তাই তো? আজকে আবার আমরা ফিরে এলাম আমাদের গণিত ক্লাসে, এবং আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমাদের আজকের গণিতের ক্লাসের আলোচ্য বিষয় হলো বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্য, সেই বৃত্ত এবং তার রিলেটেড যে উপপাদ্যগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তবে সবার আগে আমাদের যে কোষে দেখি 3.1, বোর্ডে দেখো একবার, কোষে দেখি 3.1 পেজ নাম্বার 52, তোমাদের প্রত্যেকের গণিত প্রকাশ বইয়ের মাধ্যমিক যেটা ক্লাস 10-এর গণিত প্রকাশ বই, সেই বইয়ের 52 পেজে যে কোষে দেখি 3.1 আছে সেখানে বেশ কিছু শর্ট কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, সেগুলো আজকে সমাধান করিয়ে দেওয়া হবে। এবং তার পরবর্তীতে আমাদের এই চ্যাপ্টারে বেশ কিছু উপপাদ্য, বেশ কিছু জ্যামিতিক শর্ট কোয়েশ্চেন এবং তাদের প্রয়োগগুলো আছে, সেগুলো আমরা ধীরে ধীরে পরবর্তী কোনো ক্লাসে করে নেব। ওকে, তো আজকে আমরা প্রথমেই চলো আমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এই ক্লাসের যে কোষে দেখি 3.1 তার পেজ নাম্বার 52-এর কোষে দেখি 3.1-এ যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো করার আগে আমরা একটুখানি বৃত্ত সম্পর্কে জ্ঞান লাভ করে নেব, এবং সেই বৃত্তের সম্পর্কে তথ্যগুলো যদি আমরা হাতে পেয়ে যাই তাহলে খুব সহজেই কিন্তু আমরা কোষে দেখি 3.1-এর সমস্ত অঙ্কের সমাধান করে দেব। ঠিক আছে, তাহলে বোর্ডের দিকে চলো একবার তাকানো যাক। দেখো এখানে প্রথমেই লেখা আছে নাম্বার 1 কেন্দ্র, সেন্টার। তো আমরা সবার আগে জেনে নেব যে সার্কেল বা বৃত্ত বলে কাকে। না, বৃত্ত হচ্ছে, এই যে দেখো, বৃত্ত হচ্ছে একটা সামতলিক চিত্র যেটা অসংখ্য বিন্দু দিয়ে, এখানে মনে করো এখানে একটা বিন্দু রয়েছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। তুমি বিন্দু মানে কি বলবো, একটা বৃত্তে প্রচুর অসংখ্য বৃত্ত থাকে, মানে বিন্দু থাকে। তাহলে আমরা বলতে পারি বৃত্ত হচ্ছে সেই সামতলিক চিত্র যা অসংখ্য বিন্দু নিয়ে গঠিত, এবং যে বিন্দুগুলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী হয়। অর্থাৎ এখানে দেখো একটা নির্দিষ্ট বিন্দু কোনটা, ও, যেটা একদম সেন্টারে রয়েছে বৃত্তের। এটা যদি একটা বৃত্ত কল্পনা করি তাহলে এর যে মাঝখানে বিন্দুটি রয়েছে ও, সেই ও বিন্দু থেকে এই বৃত্তের উপরে অবস্থিত সমস্ত বিন্দুগুলো কিন্তু সমদূরবর্তী। তাই আমরা বলবো এটা একটা প্লেনের উপরে অবস্থিত, অর্থাৎ বৃত্ত সমতলিক চিত্র। তাই বৃত্ত হলো এমন একটি সমতলিক চিত্র যা অসংখ্য বিন্দুর সমষ্টি নিয়ে গঠিত, এবং প্রত্যেকটি বৃত্তের উপরে অবস্থিত বিন্দুগুলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী। সেটাই হচ্ছে বৃত্ত। ক্লিয়ার? এরপরে আমরা দেখো এক এক করে জেনে নেব বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র কোনটা? না, চিত্রে রয়েছে এখানে ও, ওকে আমরা বলবো বৃত্তের কেন্দ্র। তা ও বিন্দুটা কি না, বৃত্তের উপরে অবস্থিত বিন্দুগুলো তুমি যদি কল্পনা করো, এটা মনে করো এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু, এটা মনে করো সি বিন্দু, এটা মনে করো ডি বিন্দু। তাহলে এ বি সি ডি, আপাতত একটি বৃত্তের এই এ বি সি ডি বিন্দুগুলো তুমি দেখতে পাচ্ছ। এছাড়াও অসংখ্য অগণিত বিন্দু তুমি বৃত্তের উপরে নিতে পারো। তাই এ বি সি ডি বিন্দু প্রত্যেকে কিন্তু আমরা যদি যোগ করি, ও এ যোগ করো বা ও বি যোগ করো, ও ডি যোগ করো, ও সি যোগ করো, এগুলো সব কিন্তু দেখো এদের স্কেল দিয়ে দৈর্ঘ্য যদি মাপো তাহলে ও এ, ও বি, ও সি, ও ডি এদের প্রত্যেকের দৈর্ঘ্য সমান হবে। তাই আমরা বলতে পারি যে ও বিন্দুটি এ বি সি ডি, এই যে ও বিন্দু, এটা এ বি সি ডি বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে বৃত্তের উপরে বিন্দুগুলো থেকে যে নির্দিষ্ট বিন্দুটি সমদূরবর্তী, অর্থাৎ যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের উপরের বিন্দুগুলি সমদূরবর্তী, সেই নির্দিষ্ট বিন্দুকে আমরা বলবো সেন্টার বা বৃত্তের কেন্দ্র। বোঝা গেল? নাম্বার 2 হচ্ছে ব্যাস ও ব্যাসার্ধ। নাম্বার 3 জ্যা। এই ব্যাস ও ব্যাসার্ধ বলার আগে আমি আগে বলে নেব নাম্বার 3-তে আছে যেটা, সেটা জ্যা। অর্থাৎ জ্যা কাকে বলে, এটা মুছে দিলাম। জ্যা হচ্ছে না কোনো বৃত্তের এই যে উপরে আমরা এ বি সি ডি বিন্দুগুলো নিয়েছি, এরকম বৃত্তের উপরে যে কোনো দুটো বিন্দু নেব,
সাপোজ এখানে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, বা এ একটা বিন্দু, ডি একটা বিন্দু, বা এ একটা বিন্দু, সি একটা বিন্দু, যে কোনো দুটো বিন্দু আমি নেব। এবার তাদেরকে যুক্ত করব। তুমি যোগ করো, এসি যোগ করো, বা এবি যোগ করো, বা এডি যোগ করো। এই এবি, এসি, এডি, এই সমস্ত সরল রেখা যেগুলো আমরা পেলাম, সেই সরলরেখাগুলোকে আমরা বলবো জ্যা, বৃত্তের জ্যা। তাহলে বৃত্তের জ্যা কাকে বলে? না, বৃত্তের উপরে অবস্থিত যে কোনো দুটো বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হয় বৃত্তের জ্যা। ক্লিয়ার? এবারে আমরা চলে আসবো 2 নম্বরে, যেটা আগে ছিল, ব্যাস ও ব্যাসার্ধ। ব্যাস ও ব্যাসার্ধ কাকে বলে? না, ব্যাস হচ্ছে এই জ্যাগুলোর মধ্যে দেখো সবচেয়ে বড় যেটা জ্যা, সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস। এই জ্যাগুলোর মধ্যে আমরা কি করব? এই প্রান্তের ঠিক বিপরীত প্রান্তে যদি সি হয়, বা এই প্রান্তের বিপরীত যদি বি হয়, ঠিক তার বিপরীত প্রান্তে যে বিন্দুটা আছে যদি যোগ করি আমি, তাহলে যে সরলরেখা পাবো সেটা হবে সবচেয়ে বৃহত্তম সরলরেখা। এখানে এসি হচ্ছে, দেখো এ আর সি হচ্ছে সবচেয়ে বৃহত্তম জ্যা। সে বৃহত্তম জ্যাটাই হচ্ছে বৃত্তের ব্যাস। অর্থাৎ আমরা অন্যভাবে যদি বলি, একটি বৃত্তের সবচেয়ে বড় জ্যাকে বলা হয় ব্যাস, অথবা আমরা বলতে পারি যে একটা বৃত্তের তোমার কেন্দ্রগামী সবচেয়ে বৃহত্তম জ্যাকে বলা হয় ব্যাস। তো এবারে ব্যাসার্ধ কাকে বলে? ব্যাসের অর্ধেক, ব্যাস যুক্ত অর্ধ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে একটা বৃত্তের অর্ধেক অংশকে বলা হয় ব্যাসার্ধ। এখানে দেখো, যদি আমরা এখানে মনে করো এটা বি না হয়ে এখানে বি হলো, তাহলে এ বিকে যদি আমরা ব্যাস কল্পনা করি, আর ও যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে ও এ এবং ও বি, এই ও এ এবং ও বি এই দুটো হবে বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ বৃত্তের পরিধির উপরে অবস্থিত যে কোনো দুটি বিন্দু যদি আমি যোগ করি, তাহলে সেটা জ্যা। আর জ্যাটার মধ্যে, সব জ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে জ্যা, সেই জ্যাকে আমরা বলবো ব্যাস। ব্যাসের অর্ধেককে আমরা বলবো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কী হবে? ব্যাসের অর্ধেক। আর উল্টোটা, ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ। ওকে? আরও কিছু দেখো, আরও বেশ কিছু জিনিস আমাদের বুঝতে হবে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যগুলো আলোচনা করতে গেলে। তার মধ্যে হচ্ছে উপচাপ, অধিচাপ। চাপ কী জিনিস? উপচাপ, অধিচাপ জানার আগে চাপটা একটু ক্লিয়ার করা দরকার। চাপ হচ্ছে যে বৃত্তের, মনে করো একটা বৃত্ত এঁকেছে তুমি, তার যে কোনো দুটো জায়গা কেটে দাও, কাঁচি দিয়ে কেটে দিলাম। এবারে যে অংশটুকু আলাদা আলাদা হয়ে গেল, সেই অংশগুলোই হচ্ছে বৃত্তের চাপ। যেমন মনে করো তুমি আমাদের যে বিশেষ করে মেয়েরা কাঁচের চুড়ি পরে, সেই কাঁচের চুড়ি কিন্তু বৃত্তাকার, অর্থাৎ সার্কুলার রিজিয়ন তৈরি করে, তাই না? বৃত্তাকার ক্ষেত্র তৈরি করে। তো সেই কাঁচের চুড়ির কোনো পার্ট যদি মনে করো ভেঙে গেল, এটা যদি কাঁচের চুড়ি হয়, মনে করো এখানে এই অংশটুকু ভেঙে গেল, এখানে এক্স ওয়াই, তাহলে কী হবে? এখান থেকে এই অংশটা কীরকম দেখতে লাগবে? এরকম। আর নিচের অংশটা কীরকম লাগবে? এরকম। এই যে এক্স ওয়াই পার্টগুলো আলাদা আলাদা পার্টে বিভক্ত হয়ে গেল, এই পার্টগুলোকেই বলা হয় চাপ। অর্থাৎ একটি পূর্ণ বৃত্ত যখন ছোট কোনো খণ্ডে বিভক্ত হয়ে যায়, ভেঙে যায়, তখন সেই ভাঙা অংশগুলোকে, টুকরোগুলোকে বলা হয় বৃত্তের চাপ। এই চাপ দেখো, দুটো চাপ দৈর্ঘ্যে কিন্তু সমান নয়, উপরের চাপটা ছোট, নিচের চাপটা বড়। তাই এখানে লেখা আছে যেটা ছোট চাপ তাকে বলা হয় উপচাপ। এখানে এই যে টুকরোটি বের হলো, এখান থেকে এক্স থেকে ওয়াই পর্যন্ত, এটা নাম দিতে পারো এক্স পি ওয়াই, মানে এইটুকু, এই চাপটা ছোট, তাহলে এটাকে আমরা বলবো উপচাপ। উপচাপ আমরা এভাবে লিখতে পারি, এক্স পি ওয়াই এই। আবার এই এ, এখানে বাকিটুকু কি থাকলো? এক্স, এখানে আর একটা নাম দাও, এখানে যেমন এক্স পি ওয়াই দিয়েছি, এখানে এক্স আর ওয়াই দিলাম। তাহলে এখান থেকে শুরু করে এই এক্স আর পথে গিয়ে আবার ওয়াই পর্যন্ত, এই চাপটা কিন্তু বড়। তাহলে এক্স আর ওয়াই, এই চাপটা অধিচাপ। এটাকে আমরা কি বলবো? অধিচাপ। তাহলে একটা পূর্ণ বৃত্তের যদি দুটো টুকরে বিভক্ত হয় তারা, অর্থাৎ দুটো অংশে বিভক্ত হয়, তাহলে দুটো চাপ বের হবে, একটা ছোট চাপ, একটা বড় চাপ। ছোট চাপটাকে আমরা বলবো উপচাপ, বড় চাপকে বলবো অধিচাপ। ক্লিয়ার? আর নেক্সট এরপরে পরিধি। পরিধি হচ্ছে একটা বৃত্তের
সম্পূর্ণ দৈর্ঘ্যকেই বলা হয় পরিধি। অর্থাৎ তুমি মনে করো এই বৃত্তের এ বিন্দু থেকে দৌড় শুরু করে এই ডি আর সি বি পথে ওয়াই পি এক্স পথে আবার এই বিন্দুতে ফিরে এলে, অর্থাৎ এ থেকে শুরু করে পুনরায় যদি এ বিন্দুতে ফিরে এসো, তাহলে আমরা বলতে পারি যে তুমি পরিধি বরাবর দৌড়লে, অর্থাৎ তোমার যাত্রাপথ ছিল পরিধি বরাবর। তাহলে পরিধি বলবো কাকে? না, একটি বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলা হয় পরিধি। ওকে, নেক্সট হচ্ছে বৃত্তাংশ। বৃত্তাংশ কি জিনিস? বৃত্তাংশ হচ্ছে যে আমরা যখন কোনো একটি বৃত্তের মাঝ বরাবর কোনো জ্যা আঁকাই, মাঝ বরাবর না, যে কোনো দুটো বিন্দুকে যদি আমরা যোগ করি অর্থাৎ একটা জ্যা আঁকি, তাহলে সেই জ্যা বৃত্তকে দুটো আলাদা আলাদা অংশে বিভক্ত করে। সেই আলাদা আলাদা অংশগুলোকেই আমরা বলবো বৃত্তাংশ। দেখো বৃত্তাংশ ব্যাপারটা কি? বৃত্তাংশ ব্যাপারটা একবার বুঝে নাও। এখানে এগুলো আমি মুছে দিলাম, শুধু বৃত্তটুকু রেখে বাকিগুলোকে আমি মুছে দিলাম, ঠিক আছে? এটা যদি আমাদের বৃত্ত হয়, তাহলে মনে করো একটা জ্যা আঁকালাম, এইরকম নাম দিয়ে দিলাম এ বি। তাহলে দেখো এটা একটা পার্টে বিভক্ত হয়ে গেল, আর নিচের দিকে এই একটা পার্টে বিভক্ত হয়ে গেল। এই দুটো পার্টকে আমরা বলবো বৃত্তাংশ। বৃত্তাংশের ভাগটা কে করলো? জ্যা। অর্থাৎ বৃত্তের উপরে যে কোনো দুটো বিন্দুকে আমি যদি যোগ করি অর্থাৎ যুক্ত করি, তাহলে উপরে একটা অংশ নিচে একটা অংশ, দুটো কিন্তু আলাদা আলাদা বৃত্তাংশ তৈরি হবে। বৃত্তাংশ। এই বৃত্তাংশের মধ্যে দেখো একটা বৃত্তাংশ কিন্তু ছোট আর একটা বৃত্তাংশ কিন্তু বড়। যেটা ছোট বৃত্তাংশ তাকে আমরা বলবো উপবৃত্তাংশ, আর যেটা বড় বৃত্তাংশ তাকে বলা হয় অধিবৃত্তাংশ। এখানে দেখো এই অংশটুকু এখান থেকে এইরকম দেখতে অংশটুকু, এইটা হচ্ছে অধিবৃত্তাংশ, আর ঠিক তার উপরে যে টুকরোটা তৈরি হলো এটা হচ্ছে উপবৃত্তাংশ। এটা এটা অধি। তাহলে বৃত্তাংশের মধ্যে যে টুকরোটি ছোট সেটি উপবৃত্তাংশ, আর যেটি বড় তাকে বলা হয় অধিবৃত্তাংশ। তাহলে বৃত্তাংশ তৈরি করতে কী কী লাগে? একটা জ্যা লাগবে, আর একটা যে কোনো বক্ররেখা যেটা পরিধির অংশ, তাই না? এটা আর এটা, এই দুটো দিয়ে একটা বৃত্তাংশ তৈরি হয়ে গেল। নেক্সট হচ্ছে বৃত্তকলা। এটা একটু ভালো করে জানার বিষয়। বৃত্তকলা কি জিনিস? যদি সংজ্ঞা বলতে হয় বৃত্তকলার, তাহলে আমরা বলবো যে বৃত্তকলা হচ্ছে কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ, যে কোনো দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ, দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ মিলে যে অংশটি তৈরি করে তাকে আমরা বলবো বৃত্তকলা। তো দেখো এখানে যদি এটা বৃত্ত হয়, আবার আমি বৃত্তাংশর চিত্রটা মুছে দিলাম, দিয়ে মনে করো এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে এখানে আমি বৃত্তের কেন্দ্র এটা ও, দুটো ব্যাসার্ধ আঁকালাম, ও এ একটা, ও বি একটা। তাহলে দেখো এ একটা ব্যাসার্ধ, এ একটা ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ, আর এ থেকে বি পর্যন্ত এটা হচ্ছে একটা চাপ। তাহলে দুটি ব্যাসার্ধ এবং একটি চাপ, দুটি ব্যাসার্ধ এবং একটি চাপ নিয়ে কি তৈরি হলো? এই যে পোর্শনটা তৈরি হলো, এই মাঝের অংশটুকুকে আমরা বলবো বৃত্তকলা। কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো এই ওএ এবং ওবি ব্যাসার্ধ উল্টো দিকেও কিন্তু আর একটা বৃত্তকলা তৈরি করেছে। কোনটা? এই যে এই অংশটা, তাই না? তাহলে আমরা দুটো ব্যাসার্ধ এবং একটা বৃত্তচাপ, সেটা ছোট বৃত্তচাপ আর বড় বৃত্তচাপ। তাহলে আমাদের বলার একটু ক্লিয়ার করে যদি বলতে হয়, তাহলে বলবো যে দুটি ব্যাসার্ধ এবং ছোট বৃত্তচাপ মিলে তৈরি হয় সেটা ছোট বৃত্তকলা, আর তোমার দুটি ব্যাসার্ধ এবং বড় বৃত্তচাপ মিলে তৈরি হয় বড় বৃত্তকলা। তাহলে বৃত্তকলা কি? দুটি ব্যাসার্ধ এবং একটি মাত্র বৃত্তচাপ দিয়ে গঠিত চিত্রকে বলা হয় বৃত্তকলা। বৃত্তকলাও দুরকম, ছোট বৃত্তকলা, বড় বৃত্তকলা। ওকে, নেক্সট। এবারে দেখো এককেন্দ্রীয় বৃত্ত। এককেন্দ্রীয় বৃত্ত কাকে বলবো আমরা? না, এককেন্দ্রীয় বৃত্ত বলতে যখন আমরা একাধিক দৈর্ঘ্যের ব্যাসার্ধ নেব কিন্তু তাদের সেন্টার বা কেন্দ্রটা হবে একই, তখন দেখবে বিভিন্ন আকারের অনেকগুলো বৃত্ত আমরা আঁকতে পারবো যাদের কেন্দ্র কিন্তু একই। সেই বৃত্তগুলোকে আমরা বলবো এককেন্দ্রীয় বৃত্ত। একবার দেখে নাও এককেন্দ্রীয় বৃত্ত কোনগুলো।
এখানে মনে করো একটা নির্দিষ্ট বিন্দু নিলাম, নিয়ে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকালাম। আবার এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করেই আমি আরেকটু বড় ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকালাম। আবার ওটাকেই কেন্দ্র করে আমি আরও একটু বড় বৃত্তের ব্যাসার্ধে বৃত্ত আঁকালাম। ওকে, তাহলে এই যে বৃত্তগুলো আঁকাচ্ছি আমি, এদের দেখো প্রত্যেকের কিন্তু কেন্দ্রটা স্থির, নির্দিষ্ট, কেন্দ্রবিন্দু নির্দিষ্ট, কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য এটা চেয়ে এটা বড়, আবার এটা চেয়ে এটা বড়, অর্থাৎ ব্যাসার্ধগুলো আলাদা আলাদা। তখন এদেরকে কিন্তু যাদের যাদের কেন্দ্র নির্দিষ্ট থাকে কিন্তু ব্যাসার্ধ আলাদা আলাদা, তাদের এক কেন্দ্রীয় বৃত্ত বলা হয়। ক্লিয়ার? লাস্ট সংজ্ঞা কী ছিল দেখো, সর্বসমবৃত্ত। সর্বসমবৃত্ত বলতে কি বোঝায় না, এখানে ঠিক উল্টোটা, এক কেন্দ্রীয় বৃত্তের ঠিক উল্টোটা। এক কেন্দ্রীয় বৃত্তের বেলায় কী ছিল, কেন্দ্রটা স্থির, ব্যাসার্ধ আলাদা আলাদা। আর সর্বসমবৃত্তের বেলায় ব্যাসার্ধটা স্থির, কেন্দ্র আলাদা আলাদা। তোমাকে মনে করো সর্বসমবৃত্তের যদি ধারণা পেতে হয়, এখানে একটা বিন্দু নাও, এখানে একটা বিন্দু নাও, এখানে একটা বিন্দু নাও। তিনজনে বা তিনটে বন্ধুকে আমি তিনটে বিন্দু আঁকাতে বললাম, একজন এ বিন্দু আঁকালো, একজন বি বিন্দু আঁকালো, একজন সি বিন্দু আঁকালো। এবার ওদের আমি মাপ দিয়ে দিলাম, বললাম তুমিও 5 সেমি বৃত্তের একটা ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকো, তুমিও 5 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকো। 3 নম্বর বন্ধুকে বললাম তুমিও 5 সেমি বৃত্তের একটা ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকো। তাহলে এ যে বৃত্তটা আঁকবে 5 সেমি ব্যাসার্ধ, বি যে বৃত্তটা আঁকবে তারও 5 সেমি ব্যাসার্ধ, সি যে বৃত্তটা আঁকবে তারও কিন্তু সেই 5 সেমি ব্যাসার্ধই হবে। তাহলে ক্লিয়ার? এদের দেখো কেন্দ্রবিন্দুগুলো আলাদা আলাদা, এ বি সি কেন্দ্রবিন্দুগুলো আলাদা আলাদা, কিন্তু এদের প্রত্যেকের ব্যাসার্ধ সমান, তাই এদেরকে বলা হয় সর্বসমবৃত্ত। এদের ক্ষেত্রফল সমান। ওকে, তাহলে আমাদের বইয়ের যে তৃতীয় অধ্যায়, যে থিওরামস রিলেটেড টু সার্কেল, অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, সেই বৃত্ত সম্পর্কিত উপপাদ্য জানতে গেলে আমাদের বৃত্ত বিষয়টি নিয়ে একটু জানা দরকার ছিল, তাই তো? সার্কেল বা বৃত্ত। তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম? বৃত্ত হলো অসংখ্য বিন্দু নিয়ে গঠিত একটি সমতলিক চিত্র, যা একটা নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের উপরে অবস্থিত বিন্দুগুলি সমদূরবর্তী। আর কি জানলাম আমরা? নেক্সট, জ্যা কাকে বলে? বৃত্তের উপরে অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে। সবচেয়ে বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। ব্যাসের অর্ধেককে আমরা বলবো ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক এবং ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। নেক্সট, গোটা বৃত্তের দৈর্ঘ্যকে আমরা বলবো পরিধি। গোটা বৃত্তের দৈর্ঘ্যকে বলবো পরিধি। আচ্ছা, এবার একটা বৃত্তকে যদি একটা অংশে ভেঙে দিই, অর্থাৎ টুকরো আকারে করে দিই, তাহলে একটা ছোট টুকরো একটা বড় টুকরো আমরা পাবো, যেগুলোকে বলবো বৃত্তচাপ। ছোট বৃত্তচাপটাকে বলবো উপচাপ। বড় বৃত্ত, যেটা বড় বৃত্তচাপ পাবো, সেটাকে বলবো অধিচাপ। ক্লিয়ার? নেক্সট আমরা পরে জেনেছি যে তোমার বৃত্তাংশ কাকে বলে। না, একটা বৃত্তের যে কোনো দুটো বিন্দু যদি আমি সংযোজক করি বা যুক্ত করি, তাহলে বৃত্তটা দুটো পার্টে বিভক্ত হয়ে যায়, দুটো অংশে বিভক্ত হয়ে যায়। একটা হয়তো ছোট অংশ, একটা বড় অংশ। ছোট অংশকে মানে এই অংশগুলোকে বলি বৃত্তাংশ, এবং যেটা ছোট সেটাকে অধিবৃত্তাংশ, এবং যেটা বড় সেটাকে বলা হয় উপবৃত্তাংশ। ঠিক তেমনি একটা বৃত্তের দুটো ব্যাসার্ধ এবং একটা বৃত্তচাপ, দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ নিয়ে আমরা তৈরি করেছিলাম বৃত্তকলা। ওকে, বৃত্তকলাও দু রকমের, একটা ছোট বৃত্তকলা, একটা বড় বৃত্তকলা। ছোট বৃত্তকলা তৈরি হওয়ার সময় দুটো ব্যাসার্ধ এবং ছোট যে বৃত্তচাপটা রয়েছে সেটা দিয়ে তৈরি হয়। আর বড় বৃত্তকলা তৈরি হওয়ার সময় দুটো ব্যাসার্ধ এবং যেটা বড় বৃত্তচাপ রয়েছে সেটা দিয়ে তৈরি হয়। তাহলে আমরা আরও দুটো জিনিস শিখেছিলাম আমরা, সেটা হচ্ছে এককেন্দ্রীয় বৃত্ত, যে যখন একটা নির্দিষ্ট বিন্দুটা নির্দিষ্ট থাকবে কিন্তু ব্যাসার্ধগুলো আলাদা আলাদা হবে, তখন অনেকগুলো বৃত্ত তুমি অঙ্কন করবে, তাদের কিন্তু আকার সব আলাদা আলাদা হবে। এদের প্রত্যেকটিকে, যেহেতু এদের কেন্দ্রবিন্দু একই হয়, তাই এদেরকে বলা হয় এককেন্দ্রীয় বৃত্ত। আর শেষে আমরা জেনেছি যে সর্বসমবৃত্ত। সর্বসমবৃত্ত কোনগুলো? না, যে বৃত্তগুলো এদের বিন্দুগুলো আলাদা আলাদা, কেন্দ্রবিন্দু আলাদা আলাদা, কিন্তু এদের ব্যাসার্ধগুলো সবার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তখন যতগুলোই তুমি বৃত্ত আঁকো না কেন, তাদের ক্ষেত্রফল কিন্তু সমান সমান হবে। আর সেই সমান সমান ক্ষেত্রফলের বৃত্তগুলোকে আমরা বলেছি সর্বসমবৃত্ত। ওকে, তাহলে এবারে আমাদের যে আজকের ক্লাস, কোষে দেখি 3.1
পেজ নাম্বার 52 সবাই বার করো, পেজ নাম্বার 52। চলো, তোমাদের যে গণিত প্রকাশ বই রয়েছে তার 52 পেজ, যেখানে আমরা খুব শর্ট টাইপ কিছু কোশ্চেন আছে, এগুলোকে আজকের ক্লাসে সমাধান করে নেব। চলো কোষে দেখি 3.1 শুরু করা যাক। তো সবার আগে আমি বোর্ডটাকে একবার পরিষ্কার করে নিই। সবাই বার করো পেজ নাম্বার 52। কোষে দেখি 3.1। এখানে দেখো একের যে প্রশ্নটা রয়েছে সেটি তোমাদের একবার পড়ে নাও, বুঝে নাও, করার কোনো দরকার নেই। এখানে বলেছে জাস্ট একটি চিত্র আঁকতে, আঁকানোই আছে চিত্রটি। পাশের অকেন্দ্রীয় বৃত্তের ছবি দেখি এবং কোন কোন ব্যাসার্ধ PAQ বৃত্তাংশে অবস্থিত। PAQ দেখো, ওখানে PAQ বৃত্তাংশ দেওয়া আছে, তার উপরে কোন কোন ব্যাসার্ধ অবস্থিত সেগুলো লিখতে বলছে। যাই হোক, আমরা চলে যাব সোজা কোশ্চেন নাম্বার 2। কোষে দেখি 3.1, 52 পেজ, 2 কোশ্চেনগুলো। এখানে কি রয়েছে? নিচের শূন্য স্থানগুলো পূরণ করতে বলছে। তাহলে 2-1 আমি বলে বলে দেব, বোর্ড ইউজ করছি না, প্রয়োজন ছাড়া তোমরা একবার লিখে নেবে। 2-1 দাগের কোশ্চেন, একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে। বৃত্তের সংজ্ঞায় আমরা বলেছি বৃত্ত অসংখ্য বিন্দু দিয়ে গঠিত। সুতরাং প্রথম প্রশ্নের শূন্যস্থানে বসবে অসংখ্য। বৃত্ত, একটি বৃত্তে অসংখ্য বিন্দু আছে। ওকে। কোশ্চেন নাম্বার 2, বৃত্তের বৃহত্তম জ্যা ড্যাশ। উত্তর হবে বৃত্তের বৃহত্তম জ্যা ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। নাম্বার 3, জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ বিভক্ত করে। তোমরা জানো একটা জ্যা যদি আঁকায় আমরা, তাহলে বৃত্তাকার ক্ষেত্রকে দুটি বৃত্তাংশে বিভক্ত করে। একটু আগেই বললাম, তারপর একটা ছোট বৃত্তাংশ, একটা বড় বৃত্তাংশ। যেটা ছোট তাকে উপবৃত্তাংশ, যেটা বড় তাকে অধিবৃত্তাংশ। এগুলো আমরা জানি। তাহলে কোশ্চেন নাম্বার 3 উত্তর বৃত্তাংশে বিভক্ত করে। কোশ্চেন নাম্বার 4, বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। ব্যাস হলেই আমরা ব্যাসের সংজ্ঞাতেই বলেছিলাম সেটা অবশ্যই কেন্দ্র যে বিন্দু, ও বিন্দু যেটা এঁকেছিলাম কেন্দ্রবিন্দু দিয়ে যাবে। তাহলে উত্তরটা হবে কেন্দ্রবিন্দুগামী। 4 উত্তর কেন্দ্র। 5, দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য কী হবে? সমান হবে। বৃত্তচাপ যদি সমান হয় তবেই তো বৃত্তাংশ সমান হবে, না তো সমান হবে না। তাহলে উত্তর সমান, শুধু সমান লিখে দিলেই হয়ে যাবে। নেক্সট 6, একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশের সীমাবদ্ধ অঞ্চল। আমরা বারবার বৃত্তকলার সংজ্ঞায় বলেছি যে বৃত্তকলা দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ নিয়ে গঠিত। সুতরাং এখানে উত্তর হবে দুটি বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধ এর সীমাবদ্ধ অঞ্চল। শূন্যস্থানে বসবে, বক্সের মধ্যে বসবে ব্যাসার্ধ। কোশ্চেন নাম্বার 7, 2 দাগের কোশ্চেন নাম্বার 7, বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা। বুঝতেই পারছো, একটুখানি এটা দেখো, আমি ছবি এঁকে বলি। এটা বৃত্তের বাইরের কোনো বিন্দু, এটা যদি একটা বৃত্ত হয়, এর বাইরের কোনো বিন্দু নিলাম, মনে করো অকেন্দ্রীয় বৃত্ত, এটা P, আমি যুক্ত করলাম, ঠিক আছে। বহিস্থ বিন্দু P এর সঙ্গে কেন্দ্রের ও বিন্দুকে যুক্ত করলাম। তাহলে দেখো এখানে ব্যাসার্ধ কোনটা হবে? OA। তো ওরা কি বলেছে? বাইরের কোনো বিন্দু কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা। এই যে ব্যাসার্ধ OA আর ওই সংযোজক রেখাটা পেলাম OP। তোমরা বলো তো কোনটা বড়? কোনটা বড়? OP তো সব সময় বড় হবে, বড় হবে না? OP গ্রেটার দেন OA। তাহলে উত্তর হবে শুধু ওয়ার্ডটা আমরা কি লিখবো? বড়। শূন্যস্থানে লিখবো বড়। তাহলে আর একবার 2 শূন্যস্থানগুলো মিলিয়ে নাও। 2-1, একটি বৃত্তে অসংখ্য বিন্দু আছে। 2-2, বৃত্তের বৃহত্তম জ্যা ব্যাস। 2-3, জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি বৃত্তাংশে বিভক্ত করে। নাম্বার 4, বৃত্তের সকল ব্যাস কেন্দ্রবিন্দুগামী। নাম্বার 5, দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। নাম্বার 6, দুটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধ এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। নাম্বার 7, বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা বড়। ক্লিয়ার? শূন্যস্থানগুলো হয়ে গেল।
3-এর দাগে যে প্রশ্নটা আছে এটা আঁকাআঁকির ব্যাপার, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা বৃত্ত আঁকাতে বলছে, সেখানে জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, উপচাপ, অধিচাপ এগুলো দেখাতে বলছে। এগুলো আমরা অলরেডি ক্লাসের শুরুতেই কিন্তু শিখে নিয়েছি, জেনে নিয়েছি কোনটাকে কি বলে, কিভাবে আঁকতে হবে এগুলো আমরা জানি। আমরা সোজা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 4, ট্রু ফলস। 4-এর দাগে ট্রু ফলস। সত্য অথবা মিথ্যা এগুলো আমরা দেখে নিই একবার। 4-এর কোয়েশ্চেন কটা আছে? 4-এর কোয়েশ্চেন আছে 8টা। তাহলে 4-এর 1, 2, 3, 4, 5, 6, 7, 8। প্রথম প্রশ্ন, বৃত্ত একটি সামতলিক চিত্র। কী হবে? একদম ঠিক, বৃত্ত অবশ্যই সামতলিক চিত্র, ট্রু। কোশ্চেন নাম্বার 2, বৃত্তাংশ একটি সামতলিক চিত্র। বৃত্তেরই অংশ হচ্ছে বৃত্তাংশ, সুতরাং বৃত্ত যদি একটি সার্কেল যদি একটি সামতলিক চিত্র হয় তাহলে সেগমেন্ট অর্থাৎ বৃত্তাংশ অবশ্যই একটি সামতলিক চিত্র, তাহলে এটাও ট্রু। কোশ্চেন নাম্বার 3, বৃত্তকলা একটি সামতলিক চিত্র। বুঝতেই পারছো সবই বৃত্তের অংশ। বৃত্তকলা 2টি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ দিয়ে তৈরি, সুতরাং সেটাও সামতলিক চিত্র, এটাও ট্রু। 4 নম্বর প্রশ্ন, জ্যা একটি সরলরেখা। জ্যা একটি সরল রেখা, এটা কী হবে? ঠিক, জ্যা তো সরলরেখাই, দুটো বিন্দুর যুক্ত করলেই জ্যা হয়ে যাবে, বৃত্তের উপরে অবস্থিত দুটো বিন্দু। নেক্সট হচ্ছে চাপ একটি সরলরেখা। এটা কিন্তু ভুল, চাপ হচ্ছে একটা আমরা জানি বক্ররেখা, সুতরাং চাপ একটি সরলরেখা। কোশ্চেন নাম্বার 5, এটা হচ্ছে প্রথম ফলস। ট্রু ফলসের প্রথম ফলসটা কিন্তু আমরা পেলাম কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 6, একটি বৃত্তের সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে। একটি বৃত্তের সসীম সংখ্যক, সসীম মানে কাউন্টেবল, যেটাকে আমরা গুণে বলতে পারবো যে এতটি সসীম সংখ্যক। না, বৃত্তে কোনো জ্যায়ের সংখ্যা নির্ধারণ করা যায় না। অসংখ্য, তুমি অসংখ্য জ্যা পাবে যাদের দৈর্ঘ্য সমান। তাহলে একটি বৃত্তের সসীম সংখ্যক একই দৈর্ঘ্যে জ্যা আছে, এটা ফলস। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব, এটা ফলস। ফলস লিখে নিয়ে আগে তার ব্যাখ্যাটা বলে দিচ্ছি আমি কেন ফলস। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আমি আঁকলাম, এবার এই বিন্দুটাকে কেন্দ্র করেই কিন্তু আবার আর একটা বিন্দু আমি আঁকতে পারবো। মনে পড়ছে একটু আগে আমি কি বললাম? এক কেন্দ্রীয় বৃত্ত, অর্থাৎ যেগুলো এক কেন্দ্রীয় বৃত্ত তাদের কেন্দ্র কিন্তু নির্দিষ্ট। সুতরাং এখানে ওরা যে বলেছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব, ফলস। একাধিক বৃত্ত আঁকা সম্ভব, তাহলে কোশ্চেন নাম্বার 7 ফলস। এবং লাস্ট কোশ্চেন আমাদের, দুটি সর্বসমবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। কী হবে? বৃত্ত দুটি যদি সর্বসম হয় তাহলে তাদের ব্যাসার্ধ সমান হবেই। আমি একটু আগেই সর্বসমবৃত্তের যে সংজ্ঞা সেখানে কি বলেছিলাম? সর্বসমবৃত্ত হলে তাদের কেন্দ্রগুলো আলাদা আলাদা, নির্দিষ্ট নয়, কিন্তু ব্যাসার্ধ নির্দিষ্ট, সুতরাং তাদের দৈর্ঘ্য সমান। তাহলে এটা হবে দুটি সর্বসমবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, অবশ্যই ট্রু। তাহলে ট্রু ফলসগুলো মিলিয়ে নাও। 1-এর দাগের উত্তর ট্রু, 2 ট্রু, 3 ট্রু, 4-এর ট্রু, 5-এর ফলস, 6-এর ফলস, 7-এর ফলস, 8-এর উত্তর ট্রু। এগুলো আর একবার মিলিয়ে নাও। এবং সেই সঙ্গে কোষে দেখি 3.1 খুব ছোট্ট একখানা চ্যাপ্টার ছিল। এই চ্যাপ্টারের জন্য এবং আগামীতে আমাদের বৃত্ত বিষয়ক, বৃত্ত সংক্রান্ত, বৃত্ত সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে আমাদের হবে। তাই আজকের ক্লাসটি একটু হলেও মন দিয়ে তোমরা করে নিও, কারণ বৃত্তের বিভিন্ন পার্টগুলো ঠিকমতো যদি না বোঝো তাহলে যখন উপপাদ্যগুলো বা তাদের প্রয়োগগুলো বা উপপাদ্য সংক্রান্ত যে জ্যামিতিক কোয়েশ্চেনগুলো আছে সেগুলো করানোর সময় কিন্তু সেই টার্মগুলো তোমাদের বুঝতে একটু হলেও সমস্যা হবে। তো আশা করি আজকের পর সেই সমস্যা কারো হওয়ার কথা নয়। এখানেই আমরা শেষ করলাম আমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.1-এর যে ক্লাস ছিল সেটি এখানেই শেষ হলো। এরপরে আমরা এই প্রশ্নমালায় যে সমস্ত উপপাদ্যগুলো আছে যেগুলো একদম মাধ্যমিকের জন্য, তোমরা জানো মাধ্যমিক উপপাদ্য বিষয়ে 5 নম্বর বরাদ্দ তোমাদের রয়েছে, এবং সেক্ষেত্রে তোমরা এখন থেকেই প্রস্তুতি নিও যে উপপাদ্য সাজেস্টিক নয়,
বইয়ে যতগুলো উপপাদ্য দেওয়া আছে সমস্ত উপপাদ্যই তুমি করে ফেলবে এবং সেই সঙ্গে একটি প্রয়োগও সেখানে থাকে। সুতরাং উপপাদ্য এবং তার প্রয়োগের জন্য আমরা সব সময় রেডি থাকব, প্রত্যেকটি উপপাদ্যকে তৈরি রাখব, সেই আশায় তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারকে তোমরা এভাবেই সাপোর্ট করো এবং যতক্ষণ না সেই উপপাদ্যের ক্লাস নিয়ে তোমাদের সামনে গণিত বিষয়ে হাজির হচ্ছি ততক্ষণ আজকের ক্লাসটি মন দিয়ে বাড়িতে যে অঙ্কগুলো করানো হলো প্র্যাকটিস করো। সেই সঙ্গে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো এবং মিশন মাধ্যমিক 2026কে মনের মধ্যে রেখো। ওকে, টাটা।